নারীর নিরাপত্তায় দেশে নতুন নতুন আইন তৈরি হচ্ছে, আবার সেই আইনের অপব্যবহারও হচ্ছে। আজকে তেমন একটা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার, আমি অমিত চক্রবর্তী। সুপ্রিম কোর্ট গতকাল একটি ধর্ষণের মামলায় ধর্ষণের এফআইআর খারিজ করে দিয়েছে। এক ৬৩ বছরের সেনা অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন দিল্লির এক মহিলা। সেই ভদ্রলোক প্রথমে নিম্ন আদালতে দাবি করেন যে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে তিনি এফআইআর খারিজের দাবি নিয়ে দিল্লি হাইকোর্টে যান, কিন্তু দিল্লি হাইকোর্টে কোনো রিলিফ দেয়নি। শেষ পর্যন্ত তিনি সুপ্রিম কোর্টে যান। ঘটনা যেটা দেখা যাচ্ছে, যে নথি ওই আর্মি অফিসার দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে ওই মহিলা গত 9 বছরে এমন 8 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, ধর্ষণ সহ অন্যান্য অভিযোগ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একজন 39 বছরের মহিলা এখন পর্যন্ত দিল্লিরই বিভিন্ন থানায় 8 জনের বিরুদ্ধে এমন ধর্ষণের অভিযোগ করেছেন গত 8-9 বছরে। বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এটাই হচ্ছে আইনের অপব্যবহার হয়েছে, অ্যাবিউজ অফ ল। এই অপব্যবহার ঠেকাতে তারা এফআইআর খারিজ করে দিয়েছেন ওই সেনা অফিসারের বিরুদ্ধে। একই সঙ্গে তারা দিল্লি হাইকোর্টকেও একহাত নিয়েছেন। তাদের বক্তব্য যে যেসব নথি আছে, তথ্য আছে, তা দেখে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে এই সেনা অফিসারকে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা হয়েছে। এমনকি শুনানিতে পুলিশ থেকেও জানানো হয় যে ওই অফিসার অভিযোগ দায়ের করেছেন ঠিকই, কিন্তু তারপরে আর কোনোভাবে কোঅপারেট করছেন না। অর্থাৎ যদি কেউ ধর্ষিতা হয়ে থাকেন তাহলে তিনি তারপর তার বিচারের জন্য তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন, সাক্ষী দেবেন, বয়ান দেবেন, তথ্য প্রমাণ দেবেন। অর্থাৎ এক্ষেত্রে সেই সেনা অফিসারের যা বক্তব্য সেটাই কোর্ট মান্যতা দিয়েছে যে সেক্স র্যাকেটের পাল্লায় তিনি পড়েছেন। অর্থাৎ ওই মহিলা এমনভাবে বিভিন্ন পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হন এবং তারপরে তাদেরকে নিজের জালে ফাঁসিয়ে মোটা টাকা দাবি করেন। সেই টাকা না পেলে তিনি এফআইআর করেন এবং এফআইআর করার পরেও এরা সেই টাকার জন্য চাপটা চালিয়ে যেতে থাকে। এইটা হচ্ছে মূল গল্প। কেন দিল্লি হাইকোর্ট এমন একটা ঘটনা যখন ব্যাকগ্রাউন্ড জানতে পারলো, তারপরেও কেন এই সেনা অফিসারকে রিলিফ দিল না, তা নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। কারণ সুপ্রিম কোর্টের বক্তব্য যে পুলিশের তথ্য প্রমাণ এবং ভদ্রলোক যে নথি আমাদের কাছে দিয়েছেন তা থেকে এটা স্পষ্ট যে তার বিরুদ্ধে আইনকে একটা মেয়েদের যেহেতু হাতিয়ার, সেই হাতিয়ার হিসেবে এখানে কাজে লাগানো হয়েছে। এটা কখনো কাম্য ছিল না। এই কারণে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টকে ভর্ৎসনা করে এবং ওই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেয়। একই রকম একটি ঘটনার মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টেও। যদিও শুধু একটু বলে রাখি যে এক্ষেত্রেও এই মহিলার বিরুদ্ধে অন্তত 7 জনের বিরুদ্ধে এমনভাবে ধর্ষণের অভিযোগের আনার কথা বলা হয়েছে মামলায়। মূল বক্তব্য যে এই মহিলা আবার বিভিন্ন ক্ষেত্রে বিয়ে করেন, কোথাও কোথাও গিয়ে আবার লিভ ইন রিলেশনে থাকেন। পরবর্তীতে তাদের থেকে টাকা পয়সা চাপ দিয়ে নেওয়া হয় এবং না দিলে তখন ধর্ষণের অভিযোগ আনা হয়। ঠিক যেমনভাবে কয়েকদিন আগে 2টি ঘটনার কথা আমরা বলেছিলাম। একটি ক্ষেত্রে মা এবং মেয়ে, আর অন্য ক্ষেত্রে সেটি বারাসাতের দিকের ঘটনা, আর একটি এই দক্ষিণ শহরতলির দিকের ঘটনা, যে নাবালিকা মেয়েকে টোপ হিসেবে ব্যবহার করে সে কোনো পুরুষকে ফাঁসিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে ব্ল্যাকমেল করে মোটা টাকা কামানোর
অভিযোগ ছিল, সেই ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট জামিন দিয়ে দেয় ছেলেটিকে, এবং যা হাইকোর্টের যা রায় তাতে আগামী দিনে লোয়ার কোর্টে যে মামলা চলছে সেই মামলা টিকবে না। অন্য ক্ষেত্রে খুব সম্প্রতি দক্ষিণ শহরতলির ঘটনা, যে মা এবং মেয়ে একসঙ্গে থাকে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে আলাপ পরিচয় ঘনিষ্ঠতা, পরবর্তীতে মা সেই সব লোকের সঙ্গে মিলিত হয় এবং মেয়ে গোপন ছবি তোলে এবং সেই নিয়ে ব্ল্যাকমেল চলে। এই ঘটনাগুলি একের পর এক সামনে আসা এবং সামনে আনার আরও কারণ, যে মেয়েরা যে সব ক্ষেত্রে ধোয়া তুলসী পাতা নয়, এবং আইনের যে রক্ষা কবচের জন্য, মেয়েদের রক্ষা কবচের জন্য আইন তৈরি হয়, সে আইনের কীরকম অপব্যবহার হচ্ছে সেটাও কিন্তু এক্ষেত্রে একটা দেখার মতো বিষয়। তথ্য বলছে সারা ভারতবর্ষে যা মেয়েদের বিরুদ্ধে যা অভিযোগ ওঠে সবটা ধর্ষণের ঘটনা নয়, যা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য, তাতে 5%-এর বেশি এমন মিথ্যে অভিযোগ করা হয়। তার মধ্যে যে কত শতাংশই হোক না কেন, যদি ধর্ষণের মতো মিথ্যে অভিযোগ করা হয়, সেক্ষেত্রে যার বিরুদ্ধে করা হচ্ছে তার পক্ষে কিন্তু যে কলঙ্ক, সেই কলঙ্ক মোছা কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। ফলে এই ব্যাপারে পুলিশের কিন্তু সতর্কতা সবচেয়ে বেশি। আজ এই পর্যন্ত, নমস্কার।